This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কর্তৃপক্ষ মানে সন্দীপ ঘোষ আর সন্দীপ ঘোষ তিলোত্তমা কাণ্ডে রাত দিন উঠতে বসতে এই নামটাই বারবার শুনেছি আমরা। ভুরি ভুরি অভিযোগ, দুর্নীতি, কুকীর্তির পান্ডা। গত 7 দিন ধরে তাকে জেরা করছে সিবিআইও। আমরাও রোজ প্রশ্ন তুলছি, নতুন নতুন কীর্তি সামনে আনছি, তবু বাগে আনা যাচ্ছে না আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে। বহিষ্কার নয়, শুধুমাত্র বদলি কেন? কোন প্রচ্ছন্ন হাত তার মাথায়? আর কতদিন সময় লাগবে? এখনো কেন ওএসডি সন্দীপ ঘোষ? রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। আর কবে বিচার? আর কবে শাস্তি পাবে সন্দীপ ঘোষ? প্রশ্ন আরও আছে। কেন ঘটনা নিয়ে শুরু থেকে নীরব ছিলেন তিনি? কেন ঘটনার পর তিলোত্তমার পরিবারকে সামান্য সমবেদনাটুকুও জানাননি? অনেকের অভিযোগ যে ঘটনাটাই ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন তৎকালীন অধ্যক্ষ, আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কিন্তু কেন? প্রশ্নগুলো সোজা সাপটা হলেও উত্তর কিন্তু মোটেই সোজা নয়, সেটা এই কদিনে আমরা সকলেই বুঝে গেছি। কারণ ঐতিহ্যবাহী আরজিকর হাসপাতাল এবং সন্দীপ ঘোষের সম্পর্কটা মোটেই সোজা নয়। অনেক আঁকা বাঁকা অলি গলি লুকিয়ে আছে এখানে, যে অলি গলিতে শুধুই অন্ধকার। আর কারণ আলোটা নাকি সন্দীপই বন্ধ করে দিয়েছিলেন। আর সেই সন্দীপ ঘোষের কারনামাই আপনাদের একেবারে দেখাবো আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। 1916 সালে গড়ে ওঠে বেলগাছিয়া মেডিকেল কলেজ। ডক্টর রাধা গোবিন্দ কর নির্বাচিত হন প্রথম সম্পাদক। সরকার অধিগ্রহণের পর এই মেডিকেল কলেজ এবং হাসপাতালের নাম রাখা হয় ডক্টর রাধা গোবিন্দ করের নামে, আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতাল। ইতিহাস ভাবনা থেকে যে হাসপাতাল খোলা হয়েছে তার আজ এই অবস্থা। কিন্তু এমনটা কি হওয়ার কথা আদৌ ছিল? না, ছিল না। কিন্তু হলো কেন? সৌজন্যে এই ঐতিহ্যবাহী সরকারি হাসপাতালের একজন প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। অভিযোগ দুর্নীতির পাহাড় কাঁধে নিয়ে দিব্য ছিলেন, কেউ কিচ্ছু করতে পারতেন না, এতটাই প্রভাবশালী তিনি। স্বাস্থ্য ভবন বদলি করলে অধ্যক্ষের ঘরে তালা দিয়ে চলে যেতে পারেন। যতদিন না তিনি আবার পদে ফিরছেন ততদিন ঘর তালা বন্ধ। নতুন অধ্যক্ষ কাজে যোগ দিতেই পারলেন না। এমনও হয় কারণ তিনি সন্দীপ ঘোষ, তিনি সব পারেন। আর কি পারেন তিনি? অভিযোগের তালিকাটা শেষই হয় না যেন। যেখানেই দুর্নীতি সেখানেই সন্দীপ। ইচ্ছাকৃতভাবে ফেল, পাশ করাতে মোটা টাকা, পড়ুয়াদের সার্টিফিকেট আটকে রাখা, হাসপাতালে চিকিৎসা বর্জ্য পাচার, দরপত্র ছাড়াই ফুড স্টল, ক্যান্টিনের বরাত, হাসপাতালের সরঞ্জাম ক্রয়ে 20% কমিশন, যোগ্যতা পূরণ না করলেও কয়েকটি সংস্থাকেই বরাত, একাডেমিক তহবিলে লক্ষ লক্ষ টাকা 9-6, আইনের তোয়াক্কা না করে বেআইনি পার্কিং, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে বিস্তর অনিয়ম, কোভিড তহবিল 9-6 করে জিম, চিকিৎসা সরঞ্জাম প্রভাবশালীর নার্সিংহোমে সরবরাহ, আরজিকরের গেস্ট হাউস থেকে বেআইনিভাবে আয়। দীর্ঘ তালিকা, বলে শেষ করা যাবে না এত অভিযোগ। বছরখানেক আগে আমাদের ক্যামেরার সামনে অভিযোগ করেছিলেন আরজিকরের এক সময়ের নন মেডিকেল ডেপুটি সুপার আখতার আলী। টাকার বিনিময়ে সন্দীপ কি না করতেন, কি বলেছিলেন আখতার আলী, শোনাই একবার। সন্দীপ ঘোষের কথা কেউ না শুনলে ইল্লিগাল বেআইনি ট্রান্সফার হতো এবং ওটা লিস্ট আরজি করেই তৈরি হতো। ডক্টর তনুশ্রী মণ্ডলকে কেন আমাকে বলা হতো ওনাকে গাড়ি পাঠাবার জন্যে, গাড়ি যেত ওনাকে আনতে এবং উনি 2-3 ঘন্টা প্রিন্সিপালের ঘর বন্ধ করে ওনার সঙ্গে আরও 3-4 জন থাকতেন যারা টাকা পয়সার লেনদেন করতো। রুটটা ছিল আরজি করে, এইসব লিস্টগুলো আরজি করেই হতো। দেখা গেল কয়েক ঘন্টার মধ্যে ট্রান্সফার অর্ডার বেরিয়ে গেল, আর যাদের সঙ্গে ডিল হতো তাদের ভালো জায়গা বেছে পোস্টিং। আমার জীবন নিয়ে আমাকে থ্রেট করা হচ্ছে, আমার চাকরি খেয়ে নেওয়ার আমাকে ধমকি দেখানো হচ্ছে।
দুর্নীতির অভিযোগ করায় জীবন নাশেরও হুমকি দেওয়ার অভিযোগও ছিল আখতারের, কিন্তু তখনও চুপ ছিলেন সন্দীপ। বারবার প্রশ্ন করা হলেও কোনো উত্তর দেননি। তবে যেদিন লোক দেখানো ইস্তফা দিলেন, সেদিন আমাদের প্রতিনিধির ওপর সবকিছুর দায় চাপিয়ে সাধু সাজার চেষ্টা করেছিলেন সন্দীপ ঘোষ। আখতার আলী যে অভিযোগগুলো করছেন, বলছেন টাকার বিনিময়ে বদলিতে আপনি আপনার এবং তনুশ্রী মণ্ডল নামে অভিযোগ। স্যার 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 পেয়েছিলাম আমার রেজিগনেশন অনেকদিন আগে। আজকে আশা করি তুমি খুব শান্তি পাবে। একমাত্র তুমি হচ্ছে একমাত্র মিডিয়া রিপোর্টার যে বাই হার্ট চেয়েছিলে আখতার আলীকে দিয়ে অবধি আমার নামে প্রতিবাদ, আমার নামে যাচ্ছে তাই কথাবার্তা বলিয়েছিলে। তুমি হচ্ছে সেই মিডিয়া রিপোর্টার সৌরভ দত্ত যে আমার পিছনে আদা জল খেয়ে পড়েছিলে। আশা করি আজকে তুমি খুব সুখী হবে, শান্তি পাবে। ধন্যবাদ। এটা কেন? একটা জিনিস বলুন, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা তো আখতার আলী করেছিল, সেটা সংবাদ মাধ্যমে আমি কেন করাবো? না, একটা জিনিস বলুন, অ্যাকসেপ্টেড হয়েছে? হ্যাঁ, ঠিক আমরাই টিভি9 বাংলা এবং আমার সহকর্মী সৌরভ দত্তই সবার আগে সন্দীপ ঘোষ সম্পর্কে যে সমস্ত অভিযোগগুলো এসেছিল সেগুলো সামনে এনেছিল। বেশ কিছুদিন আগের কথা, আরজিকর হাসপাতালের সামনে মেডিকেল বর্জ্য চুরির ছবি ধরা পড়েছিল, আমাদের ক্যামেরাতেই ধরা পড়েছিল। রাস্তায় থাকা ভ্যাটে হাসপাতালে ব্যবহার হওয়া চিকিৎসা বর্জ্য বিভিন্ন রঙের ব্যাগে ফেলা হতো, আর সেখানে পাচার হতো। কিছুদিন আগে এই নিয়ে তদন্ত কমিটি গঠন হলেও ছবিটা কিন্তু বদলায়নি। একবার ফিরে দেখা যাক সেদিনের ঘটনা। আমরাই বলেছিলাম, আমাদের এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখুন। 1.5 মাস আগে তদন্ত কমিটি গঠন করা হলো। 1.5 মাসের মধ্যেই যে কে সেই। আরজিকর মেডিকেল কলেজে বায়োমেকানিক্যাল বর্জ্য পাচারের নেপথ্যে কারা? সন্ধ্যার পর বৃহস্পতিবার দুপুর পরপর দুদিন টিভি9 বাংলার ক্যামেরায় ধরা পড়ল মেডিকেল বর্জ্য পাচারের ছবি। বুধবার সন্ধ্যায় টিভি9 বাংলার ক্যামেরা দেখে চম্পট দিয়েছিল এক পাচারকারী। বায়োমেডিক্যাল ওয়েস্টগুলো তুমি কেন কালেক্ট করছো? হ্যাঁ, বলে যাচ্ছি মানে এতক্ষণ তো কালেক্ট করছিলে প্যাকেটটা কার? হ্যাঁ, এই পালাচ্ছ করে, এই পালাচ্ছ করে। বৃহস্পতিবার দুপুরে ক্যামেরার সামনেই লাল, হলুদ, নীল রঙের প্লাস্টিকে বন্দি মেডিকেল বর্জ্য বেপরোয়াভাবে পুরসভার ভ্যাটে ফেলার ছবি ধরা পড়ল। ভ্যাট চত্বর জুড়ে পড়ে রয়েছে রক্তের নমুনা পরীক্ষার শিশি, সিরিঞ্জ। এখানে কিন্তু হাসপাতাল থেকে আসছে কালো প্যাকেট, হলুদ প্যাকেট, এই সমস্ত কিন্তু এই পুরসভার ভ্যাট। যেই ভ্যাটে এই ধরনের প্যাকেট জমা করা অন্যায়, জমা করা বেআইনি, নিয়ম বহির্ভূত। হাসপাতালে রোগীদের ব্যবহৃত রক্তের শিশি, সিরিঞ্জ, গ্লাভস, স্যালাইনের বোতল বাইরের ভ্যাটে কিভাবে? হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কর্মরত যে সকল কর্মীরা এ কাজ করছেন তাদের কাছে কোনো সদুত্তর নেই। পুরসভা ভ্যাটে হলুদ রঙের প্যাকেট কেন ফেললেন? হলুদ রঙের প্যাকেট এখানে ফেলার জায়গা নেই, এখানে ওরা ফেলছে, সব ভ্যাটে ফেলছি। হাসপাতালের ভেতরে তো ভ্যাট রয়েছে। হাসপাতালের ভেতরে এইটাই রয়েছে, আর ভ্যাট নেই। এই হলুদটা তুই কেন ফেলছিস? হলুদ কেন ফেলছে এখানে? তাহলে ফেলবো কোথায়? আরে হলুদ লাল করে সব ওইখানে ফেলতে হয়, কালো শুধু এখানে ফেলতে হয়। এখানে হলুদ লাল সমস্ত রকম প্যাকেট ফেলা। না 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 না, হলুদ লাল ফেলবি না। এবার তো গেট বন্ধ করে রাখা, ফেলবো কোন ওই দিকে? চুনি লাল আছে, ওখানে গিয়ে ফেল, যা তুলে তোল। 1.5 মাস আগে এ ধরনের ঘটনা আটকাতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটির রিপোর্টে অধ্যক্ষের অফিসে কাজ করা কর্মীর নাম জড়ায়। এরপর তদন্ত কমিটির সদস্যরাই বদলি হয়ে যান। স্বাভাবিকভাবে কাদের স্বার্থ রক্ষা করতে মেডিকেল বর্জ্যের পাচার আটকানো যাচ্ছে না সেই প্রশ্ন উঠছে। এই ত্রুটিটা আপনারা নজরে এনেছেন, সেটা আমরা দেখছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব এর বিরুদ্ধে। তদন্ত না করে বোঝা যাবে না। আমরা অলরেডি যারা সুপারভাইজার আছে তাদেরকে বলে দিয়েছি এটা দেখে নেওয়ার জন্য, কে করছে, কারা করছে, এবং তাদের সাথে দরকার হলে আমি নিজেও কথা বলবো। প্রশ্ন উঠছে, তদন্ত কমিটি গঠন হয়েছিল, তদন্ত কমিটির রিপোর্টে একগুচ্ছ পদক্ষেপ করার পরামর্শ দিয়েছিলেন। সেই সমস্ত পদক্ষেপ কার্যকর করা হলে তাহলে কি এইভাবে 1.5 মাস পরও যে অনিয়ম বেনিয়মের যে অভিযোগ, সেই অভিযোগ বহাল থাকতো? ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা। তখন কিছুই হয়নি, তবে বর্তমান পরিস্থিতিতে চাপের মুখে সিট গঠন হয়েছে। কিন্তু এতদিন কেন চুপ ছিলেন সবাই? সন্দীপ প্রভাবশালী বলে বছরখানেক আগে থেকে জমতে শুরু করেছিল দুর্নীতির পাহাড় আর অভিযোগের স্তূপ। কিন্তু সন্দীপ ছিলেন বহাল তবিয়তে। এমনকি তিলোত্তমার মৃত্যুর পরও তাই তো ইস্তফা দেওয়ার পর 4 ঘন্টার মধ্যে পুরস্কার পেয়ে গেলেন সন্দীপ। 1 বছর আগে সন্দীপের বিরুদ্ধে আওয়াজ তোলা আখতার আলী আদালতের দ্বারস্থ হয়েছেন। আশা করছেন এবার অন্তত বিচার হবে।
আমি হাইকোর্টে কেস ফাইল করেছি কি যাতে সেন্ট্রাল এজেন্সি ইনভেস্টিগেশন করুক, তার কারণ ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে আরও কিছু লোক জড়িত আছেন। এবার এটা তো শুধু উনি মানে কারাপশনের ব্যাপার না, কারাপশনের সঙ্গে অনেকগুলো ইররেগুলারিটিস আছে। এবার উনি স্টুডেন্টদেরকে টার্গেট করতেন, স্টুডেন্টদের জীবন নষ্ট করতেন, সেই জন্য আমি চাইছি কি এই পুরো র্যাকেটটাকে এক্সপোজ করার জন্য। আমি আশা রাখছি, তার কারণ কেস তো আমার প্রথম দিনই কেস ফাইলিং হয়েছে, তারপরে অ্যাডমিশন হিয়ারিং হয়ে গেছে, রেজিস্টার হয়ে গেছে, আবার আগামীকাল এটা কোর্টে উঠবে এবং আমি অনারেবল হাইকোর্টের কাছেও এক্সপেক্ট করব কি যাতে একটা ডক্টর, এবার এখানে কথা এটাও বলা হয়েছে কি দেয়ার আর ফিনান্সিয়াল ইররেগুলারিটিস ফাউন্ড, সেটার জন্যে সিট কমিটিও গঠন হয়েছে। তো এটা তো প্রমাণ হচ্ছে কি ফিনান্সিয়াল ইররেগুলারিটিস আছে, তো এটাতে আমি খুশি। আবার অনারেবল কোর্টের আগামীকাল হিয়ারিং হয়, দেখি কি উনি রায় দেন। ইরেগুলারিটিস, বায়োমেডিক্যাল ওয়েস্ট, এই নিয়ে শুধুমাত্র নয়, আরো বড় অভিযোগ রয়েছে, মারাত্মক অভিযোগ রয়েছে। মৃতদেহ পাচার। কে করছেন অভিযোগ? আখতার আলী। আদালতে মামলা দায়ের করে কি বলেছিলেন আখতার আলী, শুনুন একবার। ডেড বডি স্ক্যাম আছে, উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল, কোর্টে পিআইএলও হয়েছিল, কিন্তু তখন আর কি বলবো, উনি সব জায়গায় তো মানে এত ইনফ্লুয়েন্সিয়াল কি উনি পার পেয়ে যাচ্ছেন এবং ওনার বিরুদ্ধে কখনো কোথাও কোনো অ্যাকশন হয়নি। ইনফ্লুয়েন্সিয়াল অর্থাৎ এতটাই প্রভাব বেশি যে মৃতদেহ নিয়ে ব্যবসা, কি ভয়ঙ্কর অভিযোগ। ঐতিহ্যবাহী সরকারি একটা মেডিকেল কলেজকে কেন্দ্র করে অভিযোগ। আরজিকর হাসপাতালে মৃতদেহ নিয়ে একটা খটকার জায়গা তৈরি হয়েছিল গত বছর 2023 সালের জানুয়ারি মাসে। একটা খবর আমরাই ব্রেক করেছিলাম, একবার দেখবেন নাকি কি ছিল সেদিনের, মানে বছরখানেক আগের সেই এক্সক্লুসিভ রিপোর্টে দেখুন। প্রশ্নের মুখে কলকাতার প্রথম সারির সরকারি হাসপাতাল আরজিকর। নিয়মের তোয়াক্কা না করেই ময়না তদন্তের দেহ নিয়ে কর্মশালার অভিযোগ উঠেছে আরজিকর হাসপাতালের বিরুদ্ধে। ঠিক কি ঘটেছিল? 5ই জানুয়ারি এনটি বিভাগের কর্মশালা হয়। কর্মশালায় দেহ কাটাছেঁড়া করা হয়। এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি বোঝাতে এই কর্মশালার আয়োজন। ফরেন্সিকের 5টি দেহের ব্যবহার হয় কর্মশালায়। অভিযোগ, দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠিয়েছিল পুলিশ। এখানেই বড়সড় প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ। পোস্ট ফ্যাক্টো পারমিশন বলে একটা ইংরেজিতে কথা আছে না, মানে পোস্টমর্টমের জন্য বডি পুলিশ পাঠিয়েছে, এবার পোস্টমর্টমটা তো আমরা ডিলে করতে পারি না, সেই জন্য পোস্টমর্টমের আগে এটা করিয়ে নিয়ে তারপরে পোস্টমর্টম করার সময়, এবং সেখানে কিন্তু পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ থাকতে হবে যে শরীরের এই অঙ্গে আমরা এন্ডোস্কোপিক সার্জারির ওয়ার্কশপের জন্যে এটারও ডিসেকশন করা হয়েছে। খোঁজ নিতে পরিজনের সঙ্গে যোগাযোগ করেছিল TV9 বাংলা। তাদের দাবি, অন্ধকারে রেখেই যাবতীয় কাজ সেরেছে হাসপাতাল। আপনি জানেন শুধু আপনার বাবার ওয়ার্কশপ পোস্টমর্টমই হয়েছে, তাই তো? হ্যাঁ। তার আগে যে কোনো ওয়ার্কশপ হয়েছে এগুলো আপনারা জানা ছিল না, তাই তো? না, হ্যাঁ, আমার জানা নেই, কোনো সেরকম কিছু তো হয়নি, কিছু বলেও। আমাদের বাড়িতেও সেরকম কেউ মানে ওরকম যদি হতো তাহলে আমিও তো জানতে পারতাম, তার মানে ওরকম সেরকম কিছুই আমরা জানি না। এত বড় গাফিলতি কিভাবে? খোঁজ নিতে ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা। তিনি সবটাই এড়িয়ে গিয়েছেন, ফোনে সামনাসামনিও। দেখে নিয়ে আমার খেয়াল করতে হবে, মানে এটা তো করা যায় না স্যার, কারণ হচ্ছে যে আপনারা ধরলে ছাড়েন না কেন বলুন? I am not supposed to say no. Okay. This question is answerable for the higher authority. অভিযোগ, অধ্যক্ষ সন্দীপ ঘোষের তত্ত্বাবধানে ফরেন্সিক বিভাগ থেকে দেহগুলো গত 5ই জানুয়ারি কর্মশালার জন্য নাক কান গলা বিভাগে পাঠানো হয়েছিল। এত বড় ভুলের দায় কার? অধ্যক্ষের বক্তব্য, পরিবার অভিযোগ জানালে তদন্ত হবে, কিন্তু প্রশ্ন একটাই, কার হাত দিয়ে ঘটে গেল এমন বড়সড় গাফিলতি? যদি কিছু ইস্যু থাকে আমি মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মানে বিভাগীয় প্রধান বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করুন, মানে উনি এটা বলছেন না যে এরকম কিছু ঘটেনি। আমি ডিএমই স্যারের সঙ্গে কথা বলে এটা কিছু জানাবো। কিন্তু TV9 বাংলার হাতে যে এক্সক্লুসিভ নথি রয়েছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে প্রিন্সিপালকে আবেদন করেছেন এনটি বিভাগের প্রধান ইন্দ্রনাথ কুন্ডু, এবং সেই চিঠির বাঁ দিকে 30শে ডিসেম্বর সই রয়েছে ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তীর। তাহলে কি পুরনো বছরের ঘটনা বলেই নতুন বছরে কেউ আর তা মনে করতে চাইছেন না, নাকি মনে করলে বিতর্ক বাড়বে সেই জন্যই মনে করার চেষ্টাও কেউ করছেন না?
একটা একটা করে দুর্নীতিকে জুড়ছিলাম আমরা, আর সেই জুড়তে জুড়তে একটা দুর্নীতির বড় মালা সন্দীপ ঘোষের জন্য তৈরি হয়ে গেল। আসলে অভিযোগ তো অনেক, সন্দেহ অনেক, কিন্তু প্রশ্ন একটাই, এই যে অভিযোগ, সেই অভিযোগের সুরাহা হবে তো? মানে টাকা নিয়ে ডাক্তারি পড়ুয়াদের পাশ ফেল, ট্রান্সফারে কলকাঠি নাড়া, মেডিকেল বজ্র পাচার, মৃতদেহ পাচারের মতো গুরুতর অভিযোগ। শুরুতেই বলেছি, অভিযোগের পাহাড়ে বসে এতদিন দিব্যি চালিয়েছেন সন্দীপ ঘোষ। এমনকি আরজিকর কাণ্ডের পরও তাকে ছাঁটাইয়ের পথে হাঁটেনি স্বাস্থ্য ভবন। সূত্রের খবর, প্রিন্সিপালের পদ বিশেষ সচিব পদমর্যাদার সমতুল্য, আদালতের অনুমতি ছাড়া তা কেড়ে নেওয়া যায় না। তাই আপাতত নাকি সন্দীপ গড়ল পান করতে হচ্ছে। কিন্তু কতদিন? শেষ পাওয়া খবরে পলিগ্রাফ টেস্ট হবে সন্দীপ ঘোষের। কি পাওয়া যাবে সেই পরীক্ষা থেকে থাকবে আমাদেরও নজর।